আসলে ঢাকা ইউনিভার্সিটি আসলে কেন জানি কিছু বলতে চাই, আবার ভয়ও করে। কারণ যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না সেখানে আবার বক্তৃতা দেওয়া, এসব ভালো ভালো ছাত্রের সামনে যারা ডিগ্রি নিয়ে গেছে, এমফিল, পিএইচডি এসব নিচ্ছে, এদের সামনে আবার বক্তৃতা দেওয়া, জাহির করতে যাওয়া, ইটস ভেরি টাফ। আর ঢাকা ইউনিভার্সিটি এবার কথা মনে হইলো কেন জানি ঠান্ডা লাগে, গলাটা আগেই বসে যায়। দেখেন, রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আমাদের গ্রামে একটা কথা প্রবাদ আছে, গরিবের বউ নাকি সবারই বাউজ। অনেক যারা শহরে থাকেন তারা তো বাউজ চিনবেন না। বাউজ হইল ভাবি, ভাইয়ের বউকে ভাবি ডাকি আমরা, সেটা গ্রামে অধিকাংশ ক্ষেত্রে এই ভাবিদেরকে বাউজ ডাকা হয়। এবং গরিবের বউ হইলে মোটামুটি পাড়া বা গ্রামের সবাই এসে বাউজ ডাকে। এমন রাজনীতি সাবজেক্টও হয়ে গেছে এই গরিবের মতো, গরিবের বউয়ের বাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে, কোনো বাধা বিঘ্ন নাই। আমি যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের লেকচারার হইতাম সাহেব বা প্রফেসর হইতাম সাহেব, নিশ্চয়ই বিসি সাহেব আমার ঢুকাইতো না। বা আমি যদি কোনো হাসপাতালে ডাকা বলি যে এত বড় রাজনীতিবিদ হয়েছে, এত বছর রাজনীতি করছে, এখন আমার হাসপাতালে ডাক্তারি করা লেগে দেও, তো এখানে তো বুঝিনি অবস্থাটা কি হবে। সিভিক্স মানে মানে ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি এসব পড়াইতে যাব, এই কথা বললে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবে না। ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি আমি বলি যে এত বছর রাজনীতি করছি, সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের সুপারিনটেন্ডেন্ট পদটা তো দিতে পারো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অসুবিধা কি? কিন্তু সেখানে আমাকে দিবে না। কিন্তু রাজনীতি গরিবের বাউজ সবাই, ইঞ্জিনিয়ারও কইন, ডাক্তারই কইন, এই বিসি সাহেব আনতে পদতে 65 বছর হইলে উনিও করবে আমিও রাজনীতি করিব। এই যারা সরকারি চাকরি করে, জজ সাহেবরা যারা আছে 67 বছর চাকরি করবো, কইরা রিটায়ার করে করবে আমিও রাজনীতি করিব। আর্মির জেনারেল হয়, সেনা প্রধান হয়, অনেক আগেও রিটায়ারমেন্টে গিয়েই আমিও রাজনীতি করিব। আপনার সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি রিটায়ার কইরা প্রত্যেকেই বলে যে আমি রাজনীতি করব। মানে এটা মনে হয় যেন মানে এটার কোনো রাগ ডাক নাই, কোনো নিয়ম বালাই নাই, যে ইচ্ছা যখন ইচ্ছা তখনই রাজনীতি ঢুকার যে অবস্থা। অর্থাৎ চাকরি করে কেউ 59 বছর, কেউ 65 বছর, কেউ 67 বছর কইরা উনার সমস্ত যা কিছু করার কইরা ফেলছে, এরপরে দা উনি আইসা বলেন যে আমি রাজনীতি করব। আমার মনে হয় সকল রাজনৈতিক দলকে এটাও চিন্তা করা উচিত। হ্যাঁ, এক্সপার্টাইজের দরকার আছে। অনেক সময় বলে যে পেশাভিত্তিক পার্লামেন্ট, এই ধরনের কথা বলে, পেশাভিত্তিক পার্লামেন্ট। হ্যাঁ, পেশাভিত্তিক করেন, যে ডাক্তারি পড়া সরকারি চাকরিটা করেন নাই, MBBS পাস কইরা সরাসরি রাজনীতি ঢুকে পড়েন চাকরি না কইরা, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ারিং পাস করেন, চাকরিতে আসেন, কোনো অসুবিধা নাই। কিন্তু চাকরি না ঢুকিয়া সরাসরি ঢুকেন। BCS পাস করেন, পাস করেই ঢুকে পড়েন রাজনীতি, এইভাবে আসেন। কিন্তু 59 বছর, 65 বছর, 67 বছর কাজ, এমনকি পুলিশের অনেকে ঊর্ধ্বতন মানে DIG, IGরাও রাজনীতি করে। আবার মনে মনে কই, রাজনীতি করার সময় এই পুলিশ তোমার বাহিনী দিয়ে কত ফাঁসার মধ্যে বাড়ি দিছ, তুমি আবার আমার লগে আইছো রাজনীতি করতা, কই যাবেন? আচ্ছা, রাজনীতি আসলে হয়ে গেছে গরিবের বাউজ। রাজনৈতিক দলগুলিকে এসব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এই যে রাজনীতির বিভিন্ন সমস্যা, এই সমস্যার কারণ আমার মনে হয় এইগুলিও অনেকটা বিরাট। আর বিজনেসম্যানরা তো আছেই, ব্যবসাদার আছে, শিল্পপতি, ভগ্নিপতিদের আগমন এইভাবে হয়ে যায়। তো কি করবেন? মানে এইগুলিকে থামানো দরকার। রাজনীতি যারা করবে, স্কুলে না বাদ দিলাম, অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রাজনীতির সঙ্গে জড়িত হইলেও, রাজনীতির মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো, যারা এলাকাতে রাজনীতির জনগণের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো। আবার এমনও রাজনীতিবিদ আছে, যেমন বড় বড় কর্মকর্তা ছিল, তারাও তার জুনিয়র অফিসাররা তাকে স্যার ডাকছে, পাবলিকে যদি তাদেরকে স্যার না ডাকে তাহলে তারা গুসা হয়।
এই রাজনীতিও আছে। আসলে রাজনৈতিক দলকে আমি কোনো দলের ব্যক্তি, কোনো সরকারি দল, বিরোধী দল, সমস্ত দলকে বলি এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। রাজনীতি যারা ছোট থেকে রাজনীতি করে আসছে প্রথম থেকেই, শুধু এরাই থাকুক। হ্যাঁ, এক্সপার্টদের প্রয়োজন আছে, এক্সপার্টাইজ হিসাবে তাদের মতামত নেন, এটা তো নিতে কোনো বাধা নাই। বিভিন্ন জায়গায় তাদেরকে কমিটি করে দেন, উপদেষ্টা করে দেন, যে তারা কোনো ওই পার্টিকুলার ব্যাপারে কি নিলে ভালো হবে না হবে তাদের মতামত নিতে পারেন। কিন্তু ডাইরেক্ট রাজনীতির মধ্যে তারা এসে এমপি ইলেকশন করবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা যেন কেমন কেমন লাগে। যার জন্যই আমার দেশের রাজনীতির মনে হয় গুণগত পরিবর্তন হচ্ছে না। আরেকটা কথা আমি বলতে চাই, আমি খুবই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি অভিনন্দন জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর ইলেকশন নিয়ে একটা আশার আলো দেখছি। তবে আমি এই ব্যাপারেও বলতে চাই, ছাত্র সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে আমি বিনীতভাবে একটা অনুরোধ রাখতে চাই। সেটা হলো, এটা যখন নির্বাচন আসলে তফসিল হবে ছাত্র সংগঠন ডাকসুর, এই ডাকসুর হইলেই দেখা যাবে আরো অনেক ধরনের ক্যালকুলেশন হবে। ছাত্র সংগঠন ছাত্র নেতৃত্ব অনেক কিছু নিয়ে কিন্তু ভেজাল সৃষ্টি করে দিতে পারে। ভেজাল সৃষ্টি অনেকে অনেক স্বার্থে করতে পারে, কিন্তু আমি মনে করি ঢাকা ভার্সিটির সমস্ত ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা আপনাদের ঠিক হবে না। এই ব্যাপারে আপনাদেরকে তৎপর থাকতে হবে। সাধারণ ছেলেদেরকে আমি বলছি, তৎপর থাকতে হবে যাতে করে কোনো ধরনের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে আপনারা তৎপর থাকবেন। এইটা আমি বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু ইলেকশনটা হয়ে যায়, দেখা যাবে সারা বাংলাদেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে সেগুলিতেও নির্বাচন হয়ে যাবে এবং এরপরে সমস্ত বাংলাদেশের কলেজগুলিতেও নির্বাচন হয়ে যাবে ছাত্র সংসদের। তাহলেই ওই রাজনীতির যে ঢুকে পড়া, ওই প্রবণতাটাকে একটা বাধাপ্রাপ্ত হবে, কারণ নেতৃত্ব ছাত্র সমাজ থেকে গড়ে উঠতে হবে। আগে তো তাই ছিল, এখন করতে যে কেডা কেমনে নেতা হয়ে থাকা আল্লাহ মালুম, মনে হয় যে উপর থেকে আইসা মানে উইরা বসছে, এই ধরনের একটা অবস্থা। ইট শুড বি স্টপড এবং এইগুলিকে চালায় রাখতে হবে। যারা ব্যক্তি বা সামান্য মুষ্টি ব্যক্তিগত স্বার্থ, এই ধরনের অন্য স্বার্থ দেখতে চায়, এদেরকে সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আর একটা বিষয় বলতে চাই, দেখেন আমরা কলেজে পড়ার সময় আমরা মোটামুটি প্রেমপত্র লিখছি। প্রেমপত্র লেখার সময় অনেক সময় বন্ধু বান্ধবের সহযোগিতা নিছি, আমি নিছি, অনেকেই নিছে। ভালো কোটেশন কিভাবে চিঠি লেখলে সুন্দর হবে, কিন্তু এখন তো দেখি চিঠি লেখা একেবারে বন্ধ। এখন যে কি মানে মেসেজ পাঠা কি বলে না বলে, লেখাও যে কত বাংলার ইংরেজি দেয়, ইংরেজিরা বাংলা দিয়া কেমনে যে লেখে মেসেজ দিচ্ছে। আপনার ওই যে ফেসবুক টেসবুক এসব, এগুলো আমি আবার বুঝি না। আমি তো ব্যাকডেটেড, আমি ওই মোবাইল ব্যবহার করি, কিন্তু টিপা নাম্বারটা দিয়ে একটা টিপ দেই, মোবাইল যারে করিস তার কাছে সে ধরে। আর যে কেউ টেলিফোন একটা টিপ দেওয়া খালি রিসিভ করতাম পারি, এর বাইরে আর কিচ্ছুই পারি না। আপনারা যে একেবারে প্রেমপত্রে বিসর্জন দিচ্ছেন, তাহলে তো প্রেমের যে সাহিত্য, এই সাহিত্য কিন্তু মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে প্রেমপত্র লেখার চর্চাটা অন্তত রাখেন, তাহলে মোটামুটি প্রেম বেঁচে থাকবে, প্রেমপত্রের সাহিত্যটাও বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস। আরেকটা বিষয়, আমি আমার নাতি 2 বছর 2.5 বছর নাতিরে যখন একটু চিল্লাচিল্লি করে খাওয়াইতো, খায় না, তখন করে কি একটা মোবাইলের মধ্যে, এটার মধ্যে ওই গেম আছে, গেম আবার কার্টুন আছে, এইগুলি দেখে এইটাই দেখতেছে, আর তারা যা দিচ্ছে তাই গিলতেছে। এই যে একটা অবস্থা, ওই কানলে কোনো কান্নাকাটি, একটা বাচ্চারে কারে, আমরা তো ছোট সময় কান্নাকাটি করছি, আধা ঘন্টা 1 ঘন্টা চিল্লাইছি। এই যে চিল্লাইছি, আমার মনে হয় এতে ওদের হার্টের একটা বিকাশ হয়েছে, কিন্তু এখন এইগুলো চিল্লাইতেও পারে না, মোবাইল দিয়ে বসায় রাখে। এটারও একটা বিষয়
মানে চিন্তা ভাবনা করা উচিত যে মোবাইলের অপব্যবহার আজকাল কিছু কিছু পত্রপত্রিকা জার্নালের মধ্যে লেখে, কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার করাও কিন্তু কি ধরনের ক্যান্সার নানাবিধ সমস্যার কথা বলছে। আসলে মানে সমস্ত ধরনের মোবাইলটার অত্যাধিক ব্যবহারটা প্রয়োজন, অতিরিক্ত ব্যবহারটা আসলে কমানো প্রয়োজন। অবশ্য মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, বইপত্র যা কিছু আছে পৃথিবীর সব তো এটার ভিতরে আছে, কিন্তু আমরা ট্রেনে গেলে উঠটা ফার্স্টের বেড়ারে জিগাইতাম, এই ভাই আপনার বাড়ি কই? এখন বাসের মধ্যে উঠটা বসলে বলতাম যে ভাই আপনি কই যাবেন? কোনো কথার গিয়ে মোবাইলটা টিপ দেবো, এটা দেখা আরম্ভ করে, কেডা তুই বেটা জাহান নামে যা, গুল্লায় যা, আমার কোনো খবর নাই, আমার মোবাইল আছে, আমি আছে, আর কিচ্ছু নাই। এই যে অবস্থা, আমার মনে হয় এত করে যে একটা সামাজিক বন্ধন, এই বন্ধন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কেউ কাউকে চিনে না, খালি ফেসবুকের মাধ্যমে চিনা, আর কি সাক্ষাৎ দেখা আর মোবাইলের ফেসবুকের মধ্যে দেখা তো এক জিনিস না। এতে করে মানে হৃদ্যতা, বন্ধুত্ব, বন্ধন এগুলির সৃষ্টি হচ্ছে না। এইগুলির ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকেই অগ্রণী ভূমিকা নিয়ে একটা বিহিত ব্যবস্থা করতে হবে, এই জন্য আমি অনুরোধ জানাই।